আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সংক্রান্ত অনুপাত নিয়ে এবং যে টপিকগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো এক, হিসাব সংক্রান্ত অনুপাত বলতে আমরা কি বুঝি, হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, হিসাব সংক্রান্ত অনুপাত যে বিশ্লেষণ করব সেই বিশ্লেষণের ধাপগুলো আমাদের কি কি, আর হিসাব সংক্রান্ত অনুপাত যদি বিশ্লেষণ করি তার সুবিধা কি পাওয়া যাবে এবং তার অসুবিধা কি পাওয়া যাবে, এগুলো নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। এবং এর পরবর্তী যে পার্টগুলো আনব সেখানে আমরা আলোচনা করব যে লিকুইড রেশিও যেগুলো রয়েছে, কারেন্ট রেশিও এবং কুইক রেশিও, সলভেন্সি রেশিও রয়েছে, প্রোপাইটরি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, এছাড়া আমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। অ্যাক্টিভিটি টার্নওভার রেশিও নিয়ে আলোচনা করব, প্রফিটেবিলিটি রেশিও নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেটার প্রথম আমাদেরকে কি জেনে নিতে হবে যে অনুপাত জিনিসটা কি। তো ফার্স্ট আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে আমাদের অনুপাত কি, তারপরে আমরা জানবো যে আমাদের হিসাব সংক্রান্ত অনুপাত কি। তো প্রথমেই আমরা বলি যে অনুপাত বলতে বোঝায় আমাদের দুটো সমজাতীয় রাশি তাদের মধ্যে যে গাণিতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকেই আমরা বলি অনুপাত। আর এই অনুপাতটা আমরা আগে কোথায় শিখেছিলাম, ক্লাস 8, 9 এগুলোতে আমরা শিখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম দার্জিলিং চা আসাম চায়ের অনুপাত, তামা এবং দস্তার অনুপাত, এছাড়া জল এবং সিরাপের অনুপাত, এগুলো নিয়ে আমরা ছোটোবেলায় ক্লাস 8, 9, 10 অঙ্ক করেছিলাম। তো সেখানে আমরা অনুপাত বলতে কি বুঝেছিলাম যে দুটো সমজাতীয় রাশি, সেই সমজাতীয় রাশির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকে আমরা কি বলছি, সেই সম্পর্কটাকে আমরা বলছি অনুপাত। তাহলে এই আমরা দেখা গেল যে 4:5, তাহলে এখানে বললাম এই 4 কি, 4 হচ্ছে আমাদের দার্জিলিং চা আর আমাদের 5 হচ্ছে কি আসাম চা। তাহলে 4:5 এটা হচ্ছে দার্জিলিং চা এবং আসাম চায়ের অনুপাত। তাহলে এই যে দার্জিলিং চা এবং আসাম চা দুটোর মধ্যে একটা সম্পর্ক, যে দেখা গেল কোনো মিশ্র চায়ে 4 কেজি হয়তো দার্জিলিং চা আছে এবং 5 কেজি আসাম চা রয়েছে, সেটাকেই আমরা সংক্ষেপে কি করেছি, একটা সংখ্যার মাধ্যমে মাত্র তুলে ধরেছি, তাকেই আমরা কি বলছি, তাকেই আমরা বলছি আমাদের অনুপাত। তাহলে এই অনুপাতটাকে আমরা কি বলবো, এই অনুপাতটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। তাহলে এই অনুপাত থেকে আমরা হিসাব সংক্রান্ত অনুপাত কি করে পাবো, তাহলে হিসাব সংক্রান্ত অনুপাত বলতে আগে কি বুঝি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যে হিসাব সংক্রান্ত অনুপাত বলতে বোঝায় যখন কোনো অনুপাতের এই দুটো উপাদান হিসাব সংক্রান্ত হবে। এখন দার্জিলিং চা তো আমাদের হচ্ছে হিসাব সংক্রান্ত নয়, কেন দার্জিলিং চা আমাদের হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে আসবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে না, ব্যালেন্স শিটে আসবে না। আসাম চা কি আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে, ব্যালেন্স শিটে আসবে না। কিন্তু এই চারটাকেই যদি বলি, এই চারটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস আর এই 5 হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমি কি এখানে অনুপাত চেঞ্জ করলাম, এখানে কোনো অনুপাতটাই আমি চেঞ্জ করলাম না, শুধু এই উপাদানগুলোকে চেঞ্জ করে দিলাম। যে একটা অনুপাত, সেই অনুপাতের যে দুটো উপাদান আছে, অনুপাতের কিন্তু উপাদান আরও বেশি থাকতে পারে। কেন আমরা জানি যে শুধু 4:5, কেন 4:5:6ও হতে পারে, ঠিক আছে। অনুপাতে ন্যূনতম দুটো থাকে, তার থেকে বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু দুটো নিয়ে ধরেছি, তাহলে এই যে হিসাব সংক্রান্ত অনুপাতের আমাদের কি হচ্ছে, দুটো যে উপাদান রয়েছে সেই দুটো উপাদান বা এই অনুপাতের যে দুটো উপাদান রয়েছে এই উপাদানগুলো যদি আমাদের হিসাব সংক্রান্ত হয়, অর্থাৎ কারেন্ট অ্যাসেট কি হিসাব সংক্রান্ত, কারেন্ট লায়াবিলিটি কি এটাও হিসাব সংক্রান্ত, তাহলে কোনো অনুপাতের যদি দুটো উপাদান আমাদের হিসাব সংক্রান্ত হয় তাহলে সেই অনুপাতটাই হয়ে যাবে কি হিসাব সংক্রান্ত অনুপাত। তাহলে আমি এখানে অনুপাত কিন্তু কোনোই চেঞ্জ করিনি। যখন এটা দার্জিলিং চা আর আসাম চায়ের অনুপাত ছিল তখন ছিল সাধারণ অনুপাত, আর যখনই এটা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির অনুপাত হয়ে গেল তখনই এটা হয়ে গেল হিসাব সংক্রান্ত অনুপাত। তো এরপর যেটা আমরা আলোচনা করব যে এই হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এই হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি লিখছি, প্রকাশ। যে হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা কভাবে প্রকাশ করতে পারি, টোটাল 3 ভাবে প্রকাশ করতে পারি। এবং আমরা যখন অ্যাকাউন্টিং ফর রেশিওর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব, তখন আমরা এই 3 ভাবেই অনুপাতকে প্রকাশ করা রয়েছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। কি কি, এক তো আমাদের রয়েছে পিওর রেশিও, ঠিক আছে, পিওর রেশিও যেটা হচ্ছে আমাদের এরকম 4:5 অথবা হচ্ছে 2:1, এইভাবে যদি আমরা কোনো হিসাব সংক্রান্ত অনুপাতকে প্রকাশ করি তখন তাকে বলা হচ্ছে পিওর রেশিও, আর বাংলায় যদি বলি তাকে বলা হচ্ছে অবিমিশ্র, ঠিক আছে, অনুপাত। আচ্ছা, 2 নম্বর আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, 2 নম্বর আমরা রেট বা হার এইভাবে আমরা প্রকাশ করতে পারবো, যেমন 4 টাইমস 8 টাইমস, ঠিক আছে।
আচ্ছা এই 4 টাইমস 8 টাইমস এগুলোর মানে কি? এগুলোর মানেই হচ্ছে 4:1 8:1, ঠিক আছে? এগুলোকে টাইমসে প্রকাশ করা হচ্ছে। এগুলো সাধারণত তোমরা দেখতে পাবে যখন অ্যাক্টিভিটি টার্নওভার রেশিওগুলো করা হবে, স্টক টার্নওভার রেশিও, ডেটর টার্নওভার রেশিও, ক্রেডিটর টার্নওভার রেশিও, সেখানে কিন্তু এই অনুপাতকে আর ওই 1:2 2:3 এইভাবে প্রকাশ করা হচ্ছে না, সেখানে 4 টাইমস 8 টাইমস এইভাবে প্রকাশ করা হচ্ছে। আর 3 নম্বর আমরা কীভাবে প্রকাশ করতে পারবো? আমরা প্রকাশ করতে পারবো পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো, যেমন 20%, 50% এইভাবে আমরা প্রকাশ করতে পারবো, ঠিক আছে? এগুলো অনুপাতেরই এক একটা রূপ। তার মানে এই 4:5কে কি এর কোনোভাবেই প্রকাশ করা যাবে না? এই 3ভাবেই প্রকাশ করা যাবে, অর্থাৎ অনুপাতকে প্রকাশ করার এক একটা রূপ। তাহলে আমি যদি বলি 4:5, তাহলে এটা আমার কি হয়ে গেল? পিওর রেশিও। আচ্ছা 4:5কে যদি আমি টাইমসে বার করি তাহলে কি হবে? যদি আমি 4কে 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এখানে কি হয়ে যাবে? 0.80 টাইমস, ঠিক আছে? কেন আমি 4কে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এইটাকেই আমরা টাইমসে প্রকাশ করতে পারছি বা রেটে প্রকাশ করতে পারছি। আবার এটাকেই আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো যে 4:5 মানে কি 4/5 × 100, এটাকেই আমরা লিখতে পারবো 80%। তাহলে একটা রেশিওকেই আমরা 3ভাবে প্রকাশ করতে পারি। এমন নয় যে পিওর রেশিও বা রেট বা হচ্ছে তোমার পার্সেন্টেজ মানে আলাদা আলাদা কোনো বিষয়, একটা অনুপাতকেই 3ভাবেই প্রকাশ করা যেতে পারে। তো আমাদের যেটা সুবিধা হয় আমরা সেইভাবে কিন্তু অনুপাতকে প্রকাশ করি, ঠিক আছে? তো এইটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা কি জানলাম? এক তো আমরা জানলাম অনুপাত কাকে বলে, 2 নম্বর জানলাম হিসাব সংক্রান্ত অনুপাত কাকে বলে, আর 3 নম্বর জানলাম যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাতকে কিভাবে প্রকাশ করতে পারবো। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ কাকে বলে আর বিশ্লেষণের কটি ধাপ রয়েছে। তাহলে এবারে যেটা আমরা জানবো যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ, হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ বা অ্যানালিসিস, ঠিক আছে? অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস। তো হিসাব সংক্রান্ত অনুপাত কাকে বলে এটা তো আমরা জেনে গেছি, শুধু লাস্টে কি জোড়া রয়েছে? বিশ্লেষণ, এটাই তো শুধু জানা রয়েছে। কারণ হিসাব সংক্রান্ত অনুপাত কাকে বলে? যে অনুপাতের দুটো উপাদানই হচ্ছে হিসাব সংক্রান্ত। এই যে যেমন 4:5, এই অনুপাতের যদি দুটো উপাদান হয়, কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, তাহলে এটাই হয়ে যাবে কি অ্যাকাউন্টিং রেশিও, ঠিক আছে? হিসাব সংক্রান্ত অনুপাত। এখন এই অনুপাতের বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে কোনো জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং সেখান থেকে কিছু তথ্য বার করানো, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো অনুপাতকে যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করি, তাকে যদি আমরা অনুসন্ধান করি এবং তা থেকে কিছু তথ্য বার করি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিশ্লেষণ করা বা অ্যানালিসিস করা। তাহলে হিসাব সংক্রান্ত অনুপাত থেকে কোনো তথ্য পাওয়ার জন্য সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা বা সেটা থেকে অনুসন্ধানের কাজ চালিয়ে যাওয়া, এটাকে আমরা বলবো অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস, ঠিক আছে? যেমন এখানের জন্য আমি একটা ছোট্ট উদাহরণ নিতে পারি। যেমন আমি তোমাকে বললাম, এখানে আমি বললাম নিট প্রফিট রেশিও, ক্লিয়ার? নিট প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও বললাম 30%। তাহলে নিট প্রফিট রেশিও আগে তো জানতে হবে যে এই অনুপাতটা সাধারণ অনুপাত না হিসাব সংক্রান্ত অনুপাত। এটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাত। কেন? কারণ নিট প্রফিট রেশিওর যে দুটো উপাদান রয়েছে সেই দুটো উপাদানই হচ্ছে হিসাব সংক্রান্ত। এখন নিট প্রফিট রেশিওর দুটো উপাদান কি? এর দুটো উপাদান হচ্ছে, এক তো তোমাদের হচ্ছে নিট প্রফিট আর একটা হচ্ছে বাই নিট সেলস। আর যেহেতু এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়েছে তাই ইন্টু 100। তাহলে আমাদের এই যে নিট প্রফিট রেশিও এর অনুপাত কি? এই অনুপাতটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাত। আর এর দুটো উপাদান কি? একটা হচ্ছে নিট প্রফিট, একটা হচ্ছে নিট সেলস। অর্থাৎ আমরা কত টাকা দ্রব্য বিক্রি করছি এবং সেই তুলনায় কত টাকা নিট প্রফিট করতে পারছি। দেখা গেল আমি 100 টাকার দ্রব্য হচ্ছে বিক্রি করছি, সেই তুলনায় আমি হচ্ছে 30 টাকা নিট প্রফিট করতে পারছি। তাহলে এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো নিট প্রফিট রেশিও। এটা তোমরা পরবর্তীকালে এই রেশিওগুলো শিখে যাবে। তো এখন যদি আমরা এটা বলি নিট প্রফিট রেশিও যে 30%, ঠিক আছে? এটাকে আমরা বিশ্লেষণ করলে দুটো জিনিস তো আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের বিক্রি কত হতে পারে এবং সেই বিক্রির তুলনায় আমাদের প্রফিট অর্জন করার ক্ষমতা কত হতে পারে, ঠিক আছে? এই অনুপাত যত বেশি হবে তত ভালো, আবার এই অনুপাত যত কম হবে তত কিন্তু খারাপ। অর্থাৎ আমরা একটা অনুপাত থেকে কিছু বিশ্লেষণ করতে পারছি, ঠিক আছে? একেই বলা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ। এখন হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের কটি ধাপ, ঠিক আছে? এই ধাপগুলো আলোচনা করব, তারপরে আমরা সুবিধা এবং অসুবিধা আলোচনা করব। তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাতের ধাপগুলি। তো হিসাব সংক্রান্ত অনুপাতের
যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের টোটাল 4টে ধাপ রয়েছে। এই ধাপগুলো একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে জেনে নিতে হবে, কারণ আমরা হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ করলে তা থেকে আমরা কেন সুবিধা পাচ্ছি বা কী সুবিধা পাচ্ছি নইলে আমরা বুঝতে পারবো না। তাহলে আমি প্রথম বলছি যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের 4টে ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে যে আমাদের তথ্যগুলি সিলেক্ট করা বা হচ্ছে তথ্যগুলিকে আমাদের নেওয়া, ঠিক আছে, নির্বাচন করা। তথ্যগুলিকে কি বলবো? নির্বাচন করা। যে আমি কোন দুটো তথ্যকে নেব, কোন দুটো তথ্য নিয়ে আমি অনুপাতটা তৈরি করব। যেমন আমি নিতে পারি কি, আমি যেমন দুটো তথ্য নিতে পারি, কারণ অনুপাত করতে গেলে ন্যূনতম কটা তথ্য লাগবে? দুটো তথ্য লাগবে। তাহলে আমি দেখা গেল একটা তথ্য নিলাম নিট প্রফিট। এই নিট প্রফিট কোথা থেকে পেয়ে যাব? নিট প্রফিট আমরা পেয়ে যাব আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। আর আমরা দেখা গেল আর একটা তথ্য নিলাম নিট সেলস, ঠিক আছে। তাহলে এই যে দুটো তথ্য নিলাম, এই তথ্যগুলো থেকে আমরা একটা রেশিও তৈরি করতে পারবো। তাহলে প্রথম আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কোন দুটো তথ্য নেব, কারণ আমরা কারেন্ট অ্যাসেটের সঙ্গে নিট সেলস এটাও নিতে পারি, ঠিক আছে, ফিক্স অ্যাসেটের সাথে নিট সেলস এটাও নিতে পারি, টোটাল অ্যাসেটের সাথে নিট সেলস এটাও নিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা নেবো কোনটা, কোনটার সাথে কোনটার অনুপাত আমরা করব, যে কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লায়াবিলিটির অনুপাত করব না কারেন্ট অ্যাসেটের সাথে গ্রস প্রফিটের অনুপাত করব, ঠিক আছে। সেটা তো আগে জানতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। তাহলে ফার্স্ট কি করতে হচ্ছে, আমাদের দুটো তথ্য নির্বাচন করতে হবে অনুপাতটা তৈরি করার জন্য, যে কোন দুটো তথ্য নেব। আর এই তথ্যগুলো কি হতে হবে? সাধারণ হতে হবে না হিসাব সংক্রান্ত অনুপাত হতে হবে? অবশ্যই হিসাব সংক্রান্ত অনুপাত হতে হবে। মানে এমন নয় যে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে, দার্জিলিং চা আসাম চা নিয়ে নিলাম, তামা দস্তার অনুপাত নিয়ে নিলাম, এমন নয়, ঠিক আছে। এইগুলো সবসময় কী হতে হবে? এই তথ্যগুলো হিসাব সংক্রান্তই অনুপাত হতে হবে। অর্থাৎ আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে থাকতে হবে, প্রফিট অ্যান্ড লসে থাকতে হবে, নয়তো আমাদের ব্যালেন্স শিটে থাকতে হবে। এখান থেকে যে কোনো দুটো তথ্য ন্যূনতম নির্বাচন করতে হবে, ঠিক আছে। এই তথ্যগুলোকে নিয়ে আমরা কি করব? আমরা অনুপাত তৈরি করব, অনুপাত তৈরি করা। তাহলে 2 নম্বর ধাপ কি, যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের ধাপ কি? 2 নম্বর ধাপ হচ্ছে অনুপাত তৈরি করা। দেখা গেল আমরা কারেন্ট অ্যাসেট নিলাম, ঠিক আছে, কারেন্ট অ্যাসেটকে সিএ দেওয়া লিখছি, আর কারেন্ট লায়াবিলিটি নিলাম। দুটো তথ্য থেকে আমরা পেলাম যে কারেন্ট অ্যাসেট হয়তো কারবারে রয়েছে 20,000 আর কারেন্ট লায়াবিলিটি রয়েছে দেখা গেল আমাদের 4,000। তাহলে আমাদের হচ্ছে টোটাল অনুপাত কত হয়ে গেল? 5:1। তাহলে আমরা একটা অনুপাত তৈরি করে নিলাম, যে আমরা দুটো তথ্য নিয়েছিলাম, একটা কারেন্ট অ্যাসেট একটা কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট আমরা নিলাম যে 20,000 আর কারেন্ট লায়াবিলিটি নিলাম 4,000। তাহলে আমাদের অনুপাতটা কত হলো? 5:1, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাত তৈরি হয়ে গেল। প্রথম দুটো ধাপ হয়ে গেল, একটা হচ্ছে তথ্য নেওয়া, একটা হচ্ছে অনুপাত তৈরি করা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আদর্শ মান ঠিক করা। আদর্শ মান ঠিক করা, যে আমাকে বুঝতে হবে যে এই যে রেশিওটা হচ্ছে 5:1, এটা কারবারের পক্ষে ভালো না খারাপ, এটা তো আমাকে জানতে হবে, কারণ নইলে আমি অনুপাতটা করে কি করব? এখানে জানতে হবে যে 5:1 হোক, 10:1 হোক, 2:1 হোক, যাই হোক না কেন রেশিও, তাহলে সেই রেশিওটা কত হওয়া উচিত একটা কারবারের পক্ষে, কতটা হলে কারবারের পক্ষে ভালো হয়, সেটাকে আমরা বলবো আদর্শ মান। যেমন এই কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, এটাকে আমরা বলি কারেন্ট রেশিও। এর আদর্শ মান কত হয়? এর আদর্শ মান হয় 2:1। ক্লিয়ার? অর্থাৎ কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি 2:1 হওয়া কারবারের পক্ষে ভালো। এটা কারা মনে করে? এরা হিসাব শাস্ত্রবিদেরা মনে করে যে যত টাকা কারেন্ট লায়াবিলিটি থাকবে তার তুলনায় দ্বিগুণ কারেন্ট অ্যাসেট থাকা ভালো। তাহলে আমার কত আছে? আমার আছে হচ্ছে 5:1, তাহলে তো আমার আরও ভালো, ঠিক আছে। তাহলে এর মানের থেকে যত বেশি মানটা হবে রেশিওর তত ভালো, আর এই মানের থেকে যত কম হবে মানটা তত কি হবে? কারবারের পক্ষে খারাপ। তাহলে আদর্শ মান ঠিক করা এবং আমাদের যে মানটা বেরিয়েছে তার সঙ্গে তুলনা করা এবং তুলনা করা, ঠিক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আদর্শ মান আমাদেরকে ঠিক করতে হবে এবং এই আদর্শ মানের সঙ্গে আমাদের যে মানটা রয়েছে সেই মানটা আমাদেরকে কি করতে হবে? তুলনা করতে হবে, ঠিক আছে। আর 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ধাপ হচ্ছে বিশ্লেষণ করা ও সিদ্ধান্ত গ্রহণ করা। বিশ্লেষণ করা ও সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে, গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের অনুপাতটা বেরালো,
আমাদের আদর্শ মানের সঙ্গে আমরা তুলনা করলাম, তার থেকে যদি আমাদের বেশি হয় সেটা তো আমাদের পক্ষে ভালো, তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। আর যদি এর অনুপাতটা থেকে আমাদের কম হয়ে যায় তাহলে আমাদের কারবারের পক্ষে কি খারাপ, সেটাকে আমাদেরকে কি করতে হবে, পরবর্তীকালে আরও ভালো করতে হবে। কিভাবে ভালো করব সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এরপর যে আমাদের লাস্ট টপিক, সেই টপিকটা নিয়ে আলোচনা করে দিই যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের বেশ কিছু সুবিধা আছে আর বেশ কিছু অসুবিধা আছে। তাহলে এই কয়েকটা সুবিধা নিয়ে আলোচনা করব, 5-6টা সুবিধা নিয়ে আলোচনা করব আর 5-6টা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমেই আমরা বলি যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের সুবিধাগুলো কী কী, যে আমরা কয়েকটা সুবিধা আমরা জেনে নেব যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাত যদি বিশ্লেষণ করি তার সুবিধাগুলো কী কী। যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ করলে আমরা যে তথ্যগুলোকে নিলাম সেই তথ্যগুলো থেকে আদর্শ মান তৈরি করলাম, সেগুলোকে খুব সহজ এবং সরলভাবে আমরা উপস্থাপন করতে পারবো বা আমরা তুলে ধরতে পারবো। তাহলে 1 নম্বর সুবিধা কি, সহজ ও সরলভাবে উপস্থাপন। যে হিসাব সংক্রান্ত অনুপাতের মাধ্যমে আমরা যে কোনো তথ্যকে সংক্ষিপ্তভাবে সহজ সরলভাবে আমরা তুলে ধরতে পারবো। কেন, অনেকেই হিসাব শাস্ত্রের জ্ঞান থাকে না, কারণ তাদেরকে যদি আমরা ব্যালেন্স শিট দেখাই, প্রফিট অ্যান্ড লস দেখাই, ট্রেডিং অ্যাকাউন্ট দেখাই, তাহলে সেখান থেকে তারা কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু তাদেরকে যদি বলি নিট প্রফিট রেশিও 20%, এটার মানে হলো যে 100 টাকার দ্রব্য বিক্রি করলে 20 টাকা লাভ হচ্ছে বা নিট প্রফিট হচ্ছে 20 টাকা, তাহলে এটা যে কেউ সহজেই বুঝতে পারবে। তাহলে এই জন্য আমরা হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ করে থাকি। 2 নম্বর, আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি। 2 নম্বর সুবিধা আমরা কি বলবো, 2 নম্বর হচ্ছে আমরা তুলনামূলক বিশ্লেষণ। যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাতের মাধ্যমে কি করতে পারি, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক বছরের তুলনা করতে পারি। যেমন এ বছরের নিট প্রফিট 20%, পরের বছরের নিট প্রফিট 25%, তার পরের বছরের নিট প্রফিট 30%। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে নিট প্রফিট ক্রমাগত বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠানের দুটো বছরের মধ্যে তুলনা করতে পারছি। আবার একটা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানকেও তুলনা করতে পারবো, যে অন্য প্রতিষ্ঠানের নিট প্রফিট কত বা আমাদের প্রতিষ্ঠানের নিট প্রফিট কত বা নিট প্রফিট রেশিও কত, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, তুলনা করতে পারবো। ঠিক আছে, এটাও আমরা হিসাব সংক্রান্ত অনুপাতের একটা সুবিধা বলে ধরে নিতে পারি। আচ্ছা, 3 নম্বর আর কি সুবিধা রয়েছে, 3 নম্বর রয়েছে আমাদের ধারা বিশ্লেষণ। ধারা বিশ্লেষণ মানে যাকে বলা হচ্ছে আমাদের ট্রেন্ড অ্যানালিসিস। যে ট্রেন্ডটা কি, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। ঠিক আছে, আমি বললাম একটু আগে যে আমাদের নিট প্রফিট রেশিও হচ্ছে 20%, পরের বছর হচ্ছে 30%, তার পরের বছর 40%। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে নিট প্রফিট, সেই নিট প্রফিটটা ক্রমাগত বাড়ছে, তাহলে এটা কারবারের পক্ষে ভালো। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি, আপওয়ার্ড ট্রেন্ড। আবার যদি আমরা বলি যে এবছর নিট প্রফিট আমাদের হচ্ছে 20%, পরের বছর হয়েছে 15%, তার পরের বছর হয়েছে 10%, তাহলে একে আমরা কি বলবো, একে আমরা বলবো ডাউনওয়ার্ড ট্রেন্ড। অর্থাৎ আমাদের নিট প্রফিট ক্রমাগত কমে যাচ্ছে, যেটা কারবারের পক্ষে কি হবে, কারবারের পক্ষে হবে অনেকটা কিন্তু খারাপ ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, এছাড়া আমরা হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের আর কি সুবিধা পাবো, আর হচ্ছে দক্ষতা। যে দক্ষতা পরিমাপ করতে পারবো, যে হিসাব সংক্রান্ত অনুপাত থেকে আমরা কারবারের ব্যবস্থাপনা, কারবারের পরিচালনা, কারবারের মুনাফা অর্জনের দক্ষতা সব কিছুই আমরা এই অনুপাত থেকে বা সংক্ষিপ্ত এই দুটো সংখ্যা থেকেই আমরা বিশ্লেষণ করতে পেরে যাব, যে কারবারটা দক্ষতার সাথে চলছে নাকি দক্ষতার সাথে চলছে না। আর কি সুবিধা পাবো, 5 নম্বর আমরা সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ, যদি দেখা যায় যে আমাদের কারবারের হিসাব সংক্রান্ত অনুপাতগুলো বিশ্লেষণ করার পর দেখলাম বা প্রয়োজনীয় তথ্যগুলো কি পেলাম, যে আমাদের ক্ষেত্রে এরকম প্রফিট বেড়ে যাচ্ছে, নিটট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কারবারের পক্ষে সব কিছুই ভালো রয়েছে, তাহলে আমরা ভবিষ্যতে এটাকে ধরে রাখার চেষ্টা করব, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। আর যদি দেখা যায় যে আমাদের দিনের পর দিন কারেন্ট লায়াবিলিটি বাড়ছে, ঠিক আছে, আমাদের ডেপ্টের পরিমাণ বাড়ছে, আমাদের প্রফিট দিনের পর দিন কমে যাচ্ছে, আমাদের সেলস দিনের পর দিন কমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে ভবিষ্যতে আমরা কারবারটাকে টিকিয়ে রাখার জন্য কিছু আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে, ভালো প্ল্যানিং করতে হবে, যাতে আমরা কারবারটাকে পরবর্তীকালে টিকিয়ে রাখতে পারি। তো এই জন্য অনেকে কি করে, অনুপাত বিশ্লেষণ করে। আর সবথেকে একটা বড় যেটা আমরা কি বলবো, আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যদি আমরা করতে চাই, তাহলে 6 নম্বর বিনিয়োগ যারা করতে চাইবে তাদের ক্ষেত্রে সুবিধা হবে কি, তারা কারবারের টোটাল ফান্ডামেন্টালটাকে এই রেশিওর মাধ্যমে তারা কি করবে, অ্যানালিসিস করে নেবে, যে এই কারবারে আমরা টাকা ইনভেস্ট করব কি করব না। যেমন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে গেলেও কিন্তু এই আমাদের অ্যাকাউন্টিং ফর রেশিও দরকার, ঠিক আছে, অর্থাৎ হিসাব সংক্রান্ত অনুপাত আমাদের দরকার, ঠিক আছে, ইনভেস্ট করার জন্য, যে কোন প্রতিষ্ঠানে আমরা টাকা ইনভেস্ট করব, কোন প্রতিষ্ঠানে আমরা ইনভেস্ট করব না। তো এই সুবিধাগুলো কিন্তু আমরা
পাই। তো আমাদের লাস্ট টপিক যেটা আমরা আলোচনা করব, এই হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের কি অসুবিধা রয়েছে। ঠিক আছে, যে হিসাব সংক্রান্ত অনুপাতের সুবিধা থাকলেও কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করতে পারি, সেই অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের যে অসুবিধাগুলো আমরা লক্ষ্য করতে পারি, সেই অসুবিধাগুলো কি? সেই অসুবিধাগুলো হলো, 1 নম্বর আমরা বলতে পারি সঠিক তথ্যের অভাব। সঠিক তথ্যের অভাব। দেখো আমাদের কি হয়, আমরা হিসাব সংক্রান্ত অনুপাত কিসের ভিত্তিতে করি? তথ্যের ভিত্তিতে। যে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এই দুটো জানলে তবে তো আমরা কারেন্ট রেশিও করতে পারবো। এখন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যদি ভুল থাকে ব্যালেন্স শিটে, যদি প্রফিট অ্যান্ড লসে ভুল থাকে, তাহলে আমাদের যে অনুপাতটা বার করবো সেই অনুপাতটা কি হবে? সঠিক হবে না। আমরা যে সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্তটাও সঠিক হবে না। এখন কি এরকম কি হতে পারে? অনেক ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে ইন্ডসইন্ড ব্যাংক, ঠিক আছে, সেখানে প্রায় হচ্ছে তারা একটা ব্যয় বা একটা খরচ, সেই খরচটা দেখাতেই ভুলে গিয়েছিল, যার কারণে কি হচ্ছে, তাদের ব্যালেন্স শিটে অবস্থা ভালো দেখাচ্ছিল আর্থিক অবস্থা, কিন্তু যখন এটা ধরা পড়লো তখন সেই দিন তাদের শেয়ার প্রায় 27% হচ্ছে ডাউন হয়ে গেল। একদিনে 27% শেয়ার ডাউন। ঠিক আছে, ক্ষতিটা কাদের হলো? ক্ষতিটা আমাদের মতো পাবলিকের হলো, যারা টাকা ইনভেস্ট করেছিল ওই ইন্ডসইন্ড ব্যাংকের শেয়ারে। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় সঠিক তথ্যটা তো আমাদেরকে দিতে হবে, তবে তো আমরা অনুপাতটা করতে পারবো। যদি আমরা দেখি যে একটা গ্রামে কতজন ভোটার রয়েছে, পুরুষ ভোটার স্ত্রী ভোটার, তথ্যটাই যদি আমরা ঠিক না পেলাম, তাহলে আমরা রেশিওটা কি করে করব? ঠিক আছে, এটা একটা কিন্তু অসুবিধা লক্ষ্য করা যায়। আর কি অসুবিধা লক্ষ্য করা যায়? 2, বিভিন্ন সিদ্ধান্ত, ঠিক আছে, বা সিদ্ধান্তের মতাভেদ। যে একটা রেশিও থেকেই আমরা কিন্তু আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, একটা রেশিও যদি দুটো মাথা থাকে, মানে দুজন যদি হিসাব শাস্ত্রবিদ থাকে, তাহলে দুজনের কাছে দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, এখন এই ব্যাপারটা কি? যেমন আমি বললাম যে কারেন্ট অ্যাসেট ইজ টু কারেন্ট রেশিও 2:1, ঠিক আছে, এবং পরবর্তীকালে দেখা গেল এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট রেশিও, ঠিক আছে, হয়ে গেল কি 3:1। ঠিক আছে, এবং এর ক্ষেত্রে এই রেশিওটা বেড়ে গেল। আমার মনে হতে পারে কেউ বলছে হ্যাঁ এটা তো ভালো হলো। ঠিক আছে, যে কারেন্ট লায়াবিলিটির তুলনায় কারেন্ট অ্যাসেট কী হলো, অনেকটা বেড়ে গেল। ঠিক আছে, আগের তুলনায়, তাহলে এটা কারবারের পক্ষে ভালো হতো। ঠিক আছে, কিন্তু আবার অনেকে বলছে না, এটা এমনও তো হতে পারে যে দেখা গেল যে স্টকের কারণে এটা হয়েছে, যে আগে যতটা স্টক ছিল এবারে স্টকটা বেশি হচ্ছে। কারণ স্টক তো কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। কি বললাম? সেটা হচ্ছে স্টক, STOCK, স্টক। তাহলে স্টক তো কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। দেখা গেল আগের বারে এই স্টকটা বা ক্লোজিং স্টকটা অনেকটা কম ছিল, এবছর দেখা গেল ক্লোজিং স্টকটা অনেক বেশি আছে। তার কারণে কারেন্ট অ্যাসেটটাকে 2:1 থেকে, এই কারেন্ট রেশিওটা 2:1 থেকে 3:1 হয়েছে। ক্লিয়ার? তাহলে এখন কেউ তো বলতে পারে যে আগের বছর বিক্রি বেশি হয়েছিল তাই স্টক কম ছিল, এবছর হচ্ছে বিক্রি কম হয়েছে তাই স্টক পড়ে রয়েছে। এরকম সিদ্ধান্তও কেউ নিতে পারে। আবার কেউ এমনও নিতে পারে হয়তো এবছর বেশি পারচেস করা হয়েছে তাই স্টক বেশি হয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন ব্যক্তি যদি আলাদা আলাদা মাথা থাকে তাহলে আলাদা আলাদা সিদ্ধান্ত তারা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর কি অসুবিধা রয়েছে? 3 নম্বর অসুবিধা তুলনায় অসুবিধা। ঠিক আছে, এখন আমরা কি বললাম যে হিসাব সংক্রান্ত অনুপাতের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বছরের সাথে তুলনা করতে পারি। যে 2024 সালে আমার প্রতিষ্ঠানটা কেমন ছিল, 25 সালে কেমন হলো, 26 সালে কেমন হতে পারে। ঠিক আছে, আমরা একটা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানেরও তুলনা করতে পারি, যে আমার প্রতিষ্ঠানের কারেন্ট রেশিও কত, অন্য প্রতিষ্ঠানের কারেন্ট রেশিও কত, আমার প্রতিষ্ঠানের ডেপ্ট ইকুইটি রেশিও কত, অন্য প্রতিষ্ঠানের ডেপ্ট ইকুইটি রেশিও কত, এটাও আমরা তুলনা করতে পারি। কিন্তু একটা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের তুলনা, এটা কিন্তু সবথেকে বড় অসুবিধাজনক। কেন? কারণ তাদের বিজনেস পারপাস কি, ঠিক আছে, তাদের হচ্ছে টার্নওভার কত, ঠিক আছে, সেই তুলনায় তাদের রেশিও এবং আমার রেশিও কোনোই ম্যাটার করবে না। ঠিক আছে, আমি যদি 10 টাকায় 5 টাকা লাভ করে ফেলি, ঠিক আছে, বা 10 টাকার সেল করে যদি আমি 5 টাকা লাভ করে ফেলি, তাহলে আমার কি হবে, নেট প্রফিট রেশিও যাবে 50%। কিন্তু এই বিজনেসটা যদি একটা বড় কোম্পানি হয়, তারা দেখা গেল 10 কোটি টাকার বিজনেস করে হয়তো 5 কোটি টাকা প্রফিট করতে পারছে না। তারা হয়তো 10 কোটি টাকার বিজনেস করে বা 10 কোটি টাকার সেল করে তারা হয়তো দেখা যাচ্ছে মাত্র 2 কোটি টাকা প্রফিট করতে পারছে। তার মানে কি সেই প্রতিষ্ঠানটা খারাপ? না, কারণ তার হচ্ছে কি, তার হচ্ছে টার্নওভারটা হিউজ, সেখানে হচ্ছে 50% প্রফিট করাই হয়তো সম্ভব নয়। ঠিক আছে, তাই আমরা এই তুলনা করাটা কিন্তু আমাদের অসুবিধাজনক আমাদের হয়ে পড়ে এই হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের থেকে। আর কি অসুবিধা দেখা যায়? 4 নম্বর, আমরা দাম স্তর পরিবর্তনকে বিবেচনা করি না। যে দাম স্তর যে আমাদের পরিবর্তন হয়, যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, এখন কারেন্ট যে অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেটগুলোর তো হচ্ছে ভ্যালু বাড়তে পারে, যেমন স্টকের ভ্যালু তো বাড়তে পারে, কিন্তু আমরা কি করি, আমরা সেই পুরনো কারেন্ট অ্যাসেট বা পুরনো কারেন্ট লায়াবিলিটি দিয়ে অনুপাতটা বার করিনি। ঠিক আছে, তাহলে এই যে দাম স্তর, এখানে কি হয়, অনেক সময় বিবেচনা করা হয় না। এটা একটা কি হয়, এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। আর লাস্ট আর একটা অসুবিধা বলি, যেটা হচ্ছে আমাদের
5 নম্বর অসুবিধা, যে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের আরেকটি অসুবিধা আমরা লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে ঐতিহাসিক মূল্য বা হিস্টোরিক্যাল কস্ট, যাকে বলা হচ্ছে ঐতিহাসিক মূল্য। যে আমরা দেখি যে আমরা হিসাব নিকাশের একটা নীতি আছে হিস্টোরিক্যাল কস্ট, তার মানে কি আমাদের যে ব্যয়টা অতীতে হয়ে গেছে সেটাতেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে। এটা তো আমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়েছি। যেমন আমরা মেশিন কিনেছি, মেশিনের কি করব, যে ভ্যালুতে আমরা কিনেছি সেই হিস্টোরিক্যাল কস্টটাই আমরা লিখব ব্যালেন্স শিটে, ঠিক আছে। আমরা হচ্ছে মেশিনের ভ্যালু যদি বেড়ে যায় বা মেশিনের ভ্যালু যদি কমে যায় সেটাকে তো আর চেঞ্জেস করি না, হয়তো ডেপ্রিসিয়েশনটা আমরা বাদ দিই, কিন্তু হিস্টোরিক্যাল কস্টটা তো আমরা চেঞ্জ করি না। তাহলে এখন আমাদের যদি আমরা রেশিও বার করি, যেখানে আমাদের টোটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট লাগবে, ঠিক আছে, সেগুলোকে যদি আমরা দাম স্তরকে না ধরি, ঠিক আছে, বা হচ্ছে আমাদের বর্তমান মূল্য বা কে যদি আমরা না ধরি, বা আমাদের কারেন্ট কস্টকে যদি না ধরি, শুধুমাত্র হিস্টোরিক্যাল কস্টে আমরা ধরি, হিসাব নিকাশ করি, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, একটা বড় অসুবিধায় আমাদের সম্মুখীন হতে পারে। তো এইগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা লিকুইডিটি রেশিও অর্থাৎ কারেন্ট রেশিও এবং কুইক রেশিও টোটাল যে ফান্ডামেন্টাল পুরোটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এবং অঙ্ক ধরে ধরে তোমাদেরকে করব, যেরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে সেরকম অঙ্ক সহ তোমাদেরকে আলোচনা করব। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।